শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়ের তারিখ ঘোষণা ১৩ নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল। পলাতকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা সহ আরপিও সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। উপদেষ্টাদের বিষয়ে বিএনপি জামায়াত সন্তুষ্ট, ধারণা আসিফ নজরুলের। কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের দিনেই গণভোটে অটল বিএনপি, বললেন মঈন খান। জামায়াতে ইসলামীর ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর। বললেন তার দলের ১০০টির মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইনি প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলা ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আদেশ দেন। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ বিচার দাবি করেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সমাপনী বক্তব্য রাখে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের পক্ষ থেকে বলবো, অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, শেখ হাসিনা ও তার সঙ্গীদের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা এর সাথে জড়িত ছিলেন। যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। শেষ বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে এমন মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল, এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন। জবাবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন। এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না, এবং সে সেটা করেও নাই। যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলাটির আইনি কার্যক্রম শেষ হলো। জুলাইয়ের ১৪০০ শহীদ ন্যায় বিচার পাবেন কিনা সেটি জানতে এখন আর কিছুদিনের অপেক্ষা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পলাতক থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। ইভিএম বিলুপ্ত এবং সংসদীয় এলাকায় একক প্রার্থী থাকলে না ভোটের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিশ্বাস, বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে খুশি বিএনপি ও জামায়াত। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 10টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন আদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া বৈঠকে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুদক আইন ও জুলাই স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পায়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বেশ কয়েকটি সংশোধনী সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে
সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে, দিতে হবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উপদেষ্টার পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেছে দলগুলো। ওনারা কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয়। বিমানবন্দরের কার্গোর আগুনের ঘটনা তদন্তে ফরেনসিক করতে স্কটল্যান্ড এয়ার, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড, আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। দুর্নীতি দমন কমিশন আইনে সংস্থাটির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশার সাথে তিনি দেখেন নির্বাচন যেন পিছিয়ে যায় না হয় সেই অপচেষ্টা চালাচ্ছে কোনো রাজনৈতিক দল। এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যতই সংস্কার হোক সবচেয়ে বেশি দরকার মানসিক সংস্কার, নইলে কোনো সংস্কারই কাজে আসবে না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর সংকলিত গ্রন্থ মহাকালের মহানায়কের মোড়ক উন্মোচন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল শহীদ জিয়ার। জাতি গঠনে তিনি কাজ করেছেন, তাকে মুছে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ। তিনি বলেন, যাকে ইতিহাস ধারণ করে শাসক গোষ্ঠী চাইলেও তাকে মুছতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন একটি সময় পার করছেন যখন ফ্যাসিস্টের পাল্লায় পড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা বিরোহী, কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হচ্ছে এবং দেশনেত্রী খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 24 বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন। রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধান দিয়ে। দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে, হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে। আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ রায় দিলে কাগজে আদেশ প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না। যেহেতু পরিবর্তন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গত 3টি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় 10 লাখ লোক নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে মঈন খান বলেন,
এত লোকবল বিভিন্ন সেক্টর থেকে হায়ার করতে হবে। সেক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে লোকবল নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কারচুপিতে জড়িত হয়েছেন তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলে মনে করেন তিনি। মঈন খান বলেন, শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযজ্ঞ সমাপ্ত করা অসম্ভব। আগামী নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি সে বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা বলেও জানান বিএনপির এই নেতা। দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত কমপক্ষে 3 বার ক্ষমা প্রার্থনা করেছে। একটি বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকলে সেই ক্ষেত্রে মাফ চাইতে অসুবিধা কোথায় প্রশ্ন তার। আমির দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কীভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে থাকে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হোস্টেল সংসদে নবনির্বাচিত প্রার্থীরা শপথ নিয়েছেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ নেন। অনুষ্ঠানে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। পরে উপাচার্যের কাছে চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনাররা। কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়। গত 15 অক্টোবর 35 বছর পর অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন, যেখানে চাকসুর ভিপি ও জিএস সহ 26টি পদের 24টিতেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিকে শেষবারের মতো 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 22 এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় দিয়েছিল হাইকোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। সুন্দরবনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বন সংলগ্ন খালপাড়ে গোলপাতা আর কাঠ বাঁশ দিয়ে তৈরি নান্দনিক রিসর্টগুলো। ম্যানগ্রোভ সুন্দরবনে গিয়ে একসময় ভোগান্তিতে পড়তে হতো পর্যটকদের। বর্তমানে এই রিসর্টগুলো দূর করেছে পর্যটকদের ভোগান্তি আর তৈরি হচ্ছে কর্মসংস্থানও। এতে বিকশিত হবে বাংলাদেশের পর্যটন খাত। মংলা থেকে জসিম উদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গোলপাতা আর কাঠ বাঁশ দিয়ে সুন্দরবনের নদীর পাশে তৈরি করা হয়েছে অনেকগুলো রিসোর্ট। যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে এই রিসোর্টগুলোতে রাত্রি যাপন করতে সুন্দরবনে বাড়ছে পর্যটকদের আগমন। এসব রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং স্পেসে বসে সেরে নিতে পারেন ন্যাচারাল মেডিটেশন।
প্রতিটি রুমের নান্দনিক পরিবেশ ও আলাদা বারান্দাতেই উপভোগ করতে পারছেন সুন্দরবনের নদীর জোয়ার ভাটার সৌন্দর্য। থাকা নিয়ে একটা চিন্তা করা লাগতো যে কোথায় থাকবো, একমাত্র পশুর হোটেল ছাড়া এখানে কিন্তু থাকার কোনো তেমন ভালো ব্যবস্থা ছিল না। এখন এই রিসোর্টগুলো হওয়াতে আমাদের মানে অনেক সুবিধাই হয়েছে। রিসোর্ট থেকে বানর দেখা বা এরকম যেই জিনিসগুলো আমরা পাচ্ছি সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের হাতে এত টাকা থাকে না যে আমরা সবকিছু মেনটেন করে চলবো, তো আমরা এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই রিসোর্টটাই আমাদের মধ্যে ভালো লাগছে। সুন্দরবনের ঢাংমারি খালের পাশে তৈরি হয়েছে 13টি ফরেস্ট রিসোর্ট। এতে বেড়েছে দেশের পর্যটন খাত ও বেকারদের কর্মসংস্থান। দেশি বিদেশি পর্যটকদের আগমনে বেড়েছে রাজস্ব আয়, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দেশের পর্যটন ক্ষেত্রকে সমৃদ্ধ করা, এরপরে হচ্ছে সাথে সাথে এখানকার যে লোকাল কমিউনিটি আছে, লোকাল কমিউনিটিকে আরও একটু 2 ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মেইন উদ্দেশ্য। এখানে প্রায় প্রতিটা রিসোর্টেই 5 থেকে 10 জন অ্যাটলিস্ট কাজ করতেছে, এতগুলো ফ্যামিলি বেঁচে আছে, তার মানে আমরা অ্যারাউন্ড 1000 পিপলের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। বন সংলগ্ন এলাকায় এসব রিসোর্ট তৈরি হওয়ায় অবৈধ কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করেন বন কর্মকর্তা। এখানে আশেপাশের মানুষের যাতে আর্থিক সামাজিক উন্নয়ন হয়, তারা যাতে এই রিসোর্টগুলোর ইনকাম সোর্স একটা করে দিতে পারে, বনের উপর নির্ভরশীল না হয়, সেই ক্ষেত্রে তাদের এই রিসোর্টগুলোকে করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে এলাকার কিছু ছেলে এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের পর্যটন খাত বিকশিত করতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সরকারের এসব উদ্যোগ কার্যকর করতে ব্যক্তি উদ্যোগে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবে সুন্দরবনকে ঘিরে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের করিমগঞ্জে বাবা আব্দুল মালেককে হত্যা মামলার প্রধান আসামি বাদল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। কিশোরগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির। জানান, গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালায় তারা। পরে চট্টগ্রাম রোড থেকে আসামি বাদল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা। সে নেশাগ্রস্ত ছিল বলেও জানায় র্যাব। 17 অক্টোবর সকালে ছেলে বাদল বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে সময় গুরুতর অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আসামি আব্দুল আওয়াল বাদল সহ অজ্ঞাতনামা 3-4 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গার ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল 10টার দিকে উপজেলার বেলছড়ির অযোধ্যা এলাকা থেকে একজন এবং বুধবার সন্ধ্যায় আরও 2 ধর্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। অবিলম্বে মাটিরাঙ্গার সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় আনার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজনরা। গত 20 অক্টোবর রাত 10:30টার দিকে উপজেলার অযোধ্যা এলাকায় কালী মন্দিরে আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে গণধর্ষণের শিকার হন ত্রিপুরা কিশোরী। পরে 22 অক্টোবর ভুক্তভোগীর বড় বোন মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পঞ্চগড় মানেই সবুজের অন্তহীন মায়া। সকালের নরম আলোয় পরিপাটি করে সাজানো চা বাগানগুলো যেন সবুজের গালিচা। আঁকাবাঁকা পথগুলো সেই গালিচার বুক চিরে চলে গেছে পাশের দেশে। আছে বরফ গলা নদী। শীতে অপরূপা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দূর দূরান্ত থেকে সেখানে যান অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করেই নয়, নিসর্গের স্নিগ্ধ শান্ত সৌন্দর্যের কারণেই উত্তরাঞ্চলের বড় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে পঞ্চগড়। পঞ্চগড় থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। চা বাগানের সবুজে ছাওয়া প্রকৃতি, দিগন্ত জুড়ে ফসলের মাঠ, শরতের কাশফুল ডানা মেলেছে আকাশে সাদা মেঘের ভেলায়। সবুজ প্রকৃতি, টলটলে নদী আর চা বাগানের অপরূপ সৌন্দর্যে মোড়ানো দেশের উত্তরের জেলা পঞ্চগড়। শীতের সকালে যখন সূর্যের প্রথম কিরণ পড়ে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায়, তখন তার ঝলমলে রূপে রং বদলায় পুরো আকাশ। সেই দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় জমে এখানে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা তো দেখি এটা একটা মানে আল্লাহর প্রদত্ত একটা বিশেষ জিনিস, যেটা সচক্ষে দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। 18 ঘন্টা জার্নি করে তারপরে আসলাম। আসার পরে সেই সন্ধ্যা থেকে এই 2 দিন
যাবত জার্নি করে তারপর শেষ পর্যন্ত পৌঁছাইছি তেঁতুলিয়া এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সবার মনে একটা স্বপ্ন থাকে যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখব, এজন্যই মানুষ ছুটে আসে বহু দূর দূরান্ত থেকে। প্রকৃতির এই রূপ সত্যি আমরা বিমোহিত, কাঞ্চনজঙ্ঘার আমরা প্রেমে পড়েছি তা এক নজর দেখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শনে নয়, সমতলের চা বাগান, মহানন্দার শান্ত সৌন্দর্য, ডাহুক নদীর বরফগলা পানি তেঁতুলিয়াকে করেছে অনন্য। পঞ্চগড় আমাদের বাংলাদেশের এক অনন্য পর্যটন এলাকা। কাঞ্চনজঙ্ঘা কেন্দ্রিক করার কারণে আমরা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই, কিন্তু যারা কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য সারা দেশ থেকে ছুটে আসেন, আমি মনে করি যে তারা কাঞ্চনজঙ্ঘা না দেখলেও তারা পঞ্চগড়ের সেই দৃষ্টিনন্দন রূপ তারা নিজের চিন্তায়, চেতনায়, স্মৃতিতে ধারণ করে যান। ঐতিহ্যবাহী চা শিল্প স্থানীয় অর্থনীতিতে এনেছে গতি। সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটন অবকাঠামো গড়ে উঠলে পঞ্চগড় হতে পারে দেশের অন্যতম পর্যটন গন্তব্য। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তেঁতুলিয়া, পঞ্চগড়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে কলাপাড়া বাজারে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে গাইবান্ধায়। দুপুরে শাহঘাটার বোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ আলী। বিএনপির কর্মী সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের আভিযানিক সাফল্য নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে। মাটিরাঙ্গার জামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 19,55,00,000 টাকার বিভিন্ন প্রকার চোরাচালান জব্দ ও 27 জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। দেশে চিনি শিল্প টিকে রাখা এবং আখ চাষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখ চাষিদের উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা হয়েছে নাটোরে। সকালে নর্থ বেঙ্গল সুগার মিল মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব রশিদুল হাসান। জালিয়াতির মাধ্যমে 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স কমিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম। 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক কর্মচারীরা। দ্রুত সময়ের মধ্যে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগের শর্ত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয়া এবং স্কুল পরিচালনার ঘাটতি বাজেটের অর্থ স্কুলের অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান তারা। ব্রাকের এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক BM কুদরত এ খোদা। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সুরমা নদীর ভাঙ্গন রোধে বরাদ্দ পাওয়ায় মতবিনিময় সভা করেছেন স্থানীয় পীরগাঁও ও ফুলকুচি গ্রামবাসী। উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা আব্দুল গাফফার। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে পুষ্টি ক্যাম্পেইন ও র্যালি হয়েছে সাতক্ষীরার কলরোয়ায়। উপজেলা পরিষদ চত্বরে এতে ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন আচঞ্চ প্রধান অতিথি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল। পলাতকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা সহ আরপিও সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। উপদেষ্টাদের বিষয়ে বিএনপি জামায়াত সন্তুষ্ট, ধারণা আসিফ নজরুলের। কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের দিনেই গণভোটে অটল বিএনপি, বললেন মঈন খান। জামায়াতে ইসলামীর 1947 সাল থেকে এ পর্যন্ত সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর।
বললেন তার দলের 100টির মধ্যে 99টি সিদ্ধান্তই সঠিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।